আজকে যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম হচ্ছে কাপেলা। এটি একটি মালায়ালাম ভাষার মুভি। মুভিটি 2020 সালে রিলিজ হয়। মুভিটি শুরুর দিকে সব ঠিকঠাক চললেও শেষে গিয়ে গল্পে যে রহস্য বা সাসপেন্স চলে আসে, বাপরে বাপ কি বলবো বস, পুরাই অস্থির। মুভি শুরুতে দেখা যায় সকালবেলা ভারী বৃষ্টির মধ্যে দুইটি মেয়ে ছাতা নিয়ে বের হয়েছে। একজন হচ্ছে জেসি আর একজন হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী জেসিকে বাসে উঠিয়ে দেয়। ও হ্যাঁ, জেসি হচ্ছে আমাদের মুভির মূল নায়িকা। তো আমরা বুঝতে পারি জেসি কলিগুড নামক শহরে যাচ্ছে একজনের সাথে দেখা করতে। কার সাথে দেখা করতে যাচ্ছে, কেন যাচ্ছে, সেই ভাবনাটা আমাদের মাথাতে আসতেই মুভির ফ্ল্যাশব্যাক শুরু হয়ে যায়। অর্থাৎ কিছুদিন পূর্বের ঘটনা দেখানো শুরু হয়, যেখানে লক্ষ্মী আর জেসিকে দেখানো হয়। লক্ষ্মী জেসির বান্ধবী। জেসির ব্যাপারে বলতে গেলে জেসি ইন্টার ফেল একজন ছাত্রী। তার একটা ছোট বোন আছে। জেসির বাবা একজন কৃষক। জেসির মা সেলাইয়ের কাজ করে। জেসি এখন আর পড়ালেখা করে না, সে বাসায় থাকে আর তার মায়ের সেলাইয়ের কাজে সাহায্য করে, পাশাপাশি এমব্রয়ডারির কাজও করে। এভাবেই জেসি ও তার পরিবার অতি সাধারণ একটা জীবনযাপন করে। জেসির গ্রামে বেন্ডি নামের একটি বুড়ো ধামড়া ছেলে আছে, যে জেসিকে খুব ভালোবাসে, কিন্তু সে কখনো জেসিকে প্রেমের প্রস্তাব দেয়নি। ছেলেটি কেবল জেসিকে এখানে সেখানে যাওয়া আসার সময় চেয়ে চেয়ে দেখে। একদিন জেসির মা জেসিকে তার একটি ক্লায়েন্টকে কল করতে বলে কাপড়ের মাপ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তখন হতভাগা জেসি 1 নম্বরের স্থলে ভুল করে অন্য নম্বরে কল দিয়ে ফেলে, আর সেই কল চলে যায় একটি ছেলের কাছে যার নাম বিষ্ণু। এই বিষ্ণুই হচ্ছে এই মুভির নায়ক, আর বিষ্ণু একজন সিএনজি চালক। তো জেসি যখন বুঝতে পারে সে ভুল নাম্বারে কল করে ফেলেছে, তখন সে বিষ্ণুকে সরি বলে কলটা কেটে দেয় এবং এরপর সঠিক নম্বরে কল দিয়ে সঠিক মাপ নিয়ে নেয়। কিন্তু বিষ্ণু আবার জেসিকে কল দেয়। জেসি তখন রুম থেকে বের হয়ে বাড়ির পিছনে এসে কলটা রিসিভ করে, বিষ্ণুকে সরি বলে এবং যে ঘটনা ঘটলো তা বিষ্ণুকে বুঝিয়ে বলে। বিষ্ণু জেসিকে জিজ্ঞেস করে, আমি কি জানতে পারি আপনি কোথায় থাকেন? জেসি এটা শুনে কল কেটে দেয়। এরপর সিন চলে আসে সিএনজি স্ট্যান্ডে, যেখানে দেখা যায় বিষ্ণু সিএনজি নিয়ে প্যাসেঞ্জারের অপেক্ষা করছে। এমন সময় সে দেখতে পায় একটি মহিলা সিএনজিওয়ালা সেখানে সিএনজি চালিয়ে আসে। একটা লোক এসে মহিলাটির থেকে টাকা চায়, কিন্তু সে টাকা দিতে না পারলে লোকটি মহিলাটির সাথে অনেক বাজে আচরণ করতে শুরু করে। তাদের কথা শুনে বিষ্ণু বুঝতে পারে লোকটি হচ্ছে সেই মহিলাটির স্বামী। তো মহিলাটির কাছে কোনো টাকা নাই, কারণ সে আজকে তেমন ভাড়া পায়নি। তার উপর আবার তাকে আজকেই সিএনজিতে গ্যাস ভরাতে হবে, সেই টাকাও তার কাছে নেই। এসব শোনার পরেও তার স্বামী তাকে পিটিয়ে তার থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এগুলো দেখে বিষ্ণুর খুব খারাপ লাগতেছিল। ঠিক তখনই দুইজন প্যাসেঞ্জার বিষ্ণুর সিএনজির পাশে এসে দাঁড়ায় এবং বলে তারা কোথাও যাবে। তখন বিষ্ণু ওই মহিলার সমস্যার কথা ভেবে সেই প্যাসেঞ্জারগুলোকে ওই মহিলার সিএনজি ঠিক করে দেয়। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় যে বিষ্ণু একজন অনেক ভালো এবং কোমল হৃদয়ের মানুষ। এর পরের সিনে দেখা যায় সন্ধ্যায় জেসি ও তার বান্ধবী একটি বাচ্চাদের পার্টিতে গেছে, যেখানে সবাই একে অপরকে নানা ধাঁধা জিজ্ঞেস করতেছে। ঠিক এমন সময় বিষ্ণু জেসিকে কল দেয়। জেসি কলটা রিসিভ করে রাগান্বিত হয়ে বলে, যদি তুমি আরেকবার এই নম্বরে কল দাও তাহলে আমি নাম্বারটাই চেঞ্জ করে ফেলবো। এরপর রাগের মাথায় জেসি কলটা কাটা ছাড়াই মোবাইলটা ওভাবেই রেখে দেয়। তখন বিষ্ণু সেখানকার সকল কথা শুনতে থাকে। এরই মধ্যে লক্ষ্মী সেখানকার বাচ্চাদের একটি ধাঁধা দেয় এবং সমাধান করতে বলে। ধাঁধাটা শুনে বিষ্ণু কল কেটে দেয় এবং ধাঁধার উত্তরটা জেসিকে মেসেজ করে দেয়। জেসি সেই উত্তরটা সবাইকে বললে দেখে উত্তরটা সঠিক, তখন জেসি অনেক খুশি হয়ে যায়। এরপর অন্য একটি মেয়ে অন্য আরেকটি ধাঁধা দেয়। জেসি সেই ধাঁধাটিও এবার বিষ্ণুকে মেসেজ করে দেয়। বিষ্ণু ধাঁধাটির উত্তর বন্ধুদের থেকে জিজ্ঞেস করে জেসিকে মেসেজ করে দেয় এবং সেই উত্তরটিও সঠিক হয়। এরপর জেসির আঙ্কেল জেসিকে একটি ধাঁধা দেয়। জেসি এবার এই ধাঁধাটিও বিষ্ণুকে মেসেজ করে দেয়। বিষ্ণু আবার তার বন্ধুদের সাথে পরামর্শ করে, কিন্তু কেউ এই উত্তর জানে না, তাই সে সেটার উত্তর দিতে পারে না। এরপর থেকে বিষ্ণু যেখানেই যায় সেখানকার মানুষদের থেকে এই ধাঁধাটির উত্তর জিজ্ঞেস করে, কিন্তু কেউ এর উত্তর দিতে পারে না। বিষ্ণু যত উত্তরই জেসির কাছে পাঠায় সবই ভুল হয়। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই বেন্নি গ্রামে একটি কাপড়ের দোকান খুলতেছে। বেন্নিকে চিনতে পারছেন? এটা সেই আশিক যে জেসিকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। তো দোকানটা আজকে নতুন উদ্বোধন হচ্ছে, তাই গ্রামে সকল মানুষ দোকানে কাপড় দেখতে আসে। জেসিও আসে। তো জেসি একটা কাপড় ট্রাই করে দেখতেছে, এমন সময় সুযোগ বুঝে লুকিয়ে বেন্নি জেসির একটা ফটো তুলে ফেলে। জেসি শপিং করে বাড়ি ফিরতেছে, এমন সময় তার কাছে বিষ্ণুর কল আসে। জেসি বিষ্ণুকে বলে, এতদিন থেকে তুমি সেই ধাঁধাটির অনেক ভুল উত্তর দিয়েছ। যেদিন তুমি সঠিক উত্তর দিতে পারবে সেদিনই কল দিও, নয়তো আর যেন কল দিও না। এরপর সিন কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জেসির ছোট বোন একটা ছেলের সাইকেলে করে স্কুল থেকে আসতেছে। ছেলেটি তাকে সাইকেল থেকে নামিয়ে দিতেই সেটা জেসির বাবা দেখে ফেলে। জেসির বাবা রাগান্বিত হয়ে হাতে একটি লাকড়ি নিয়ে জেসির বোনকে পেটানোর জন্য তাড়া করে। জেসির বোন দৌড়ে এসে বাড়িতে ঢুকে পড়ে এবং তার মায়ের কাছে আশ্রয় নেয়। তারপরেও জেসির বাবা জেসির বোনকে অনেক মারতে শুরু করে। তখন জেসির বোন কান্না করতে করতে তার পরিবারকে বলতে থাকে, আমি অনেকবার বলেছি আমাকে একটি সাইকেল কিনে দাও, এতদূর হেঁটে স্কুলে যাওয়া আসা করতে আমার পা অনেক ব্যথা করে। তো রাতের বেলায় জেসির মা এই বিষয়ে তাদের বাবাকে বুঝিয়ে বলে যে তাদের উচিত ছোট মেয়েকে একটা সাইকেল কিনে দেওয়া। আর জেসিরও খুব শখ একটা ক্যামেরাওয়ালা মোবাইলের, সেটাও তাকে কিনে দেওয়া। কিন্তু জেসির বাবা জেসিকে স্মার্টফোন কিনে দেওয়ার কথা মেনে নেন না।
পরের সিনে দেখি বিষ্ণু তার 2 বোনকে নিয়ে শপিং করিয়ে বাসায় ফিরতেছে। এখান থেকে আমরা বুঝতে পারি বিষ্ণুর 2টি বোন আছে। এরপর সিন চলে আসে জেসির বাড়িতে, যেখানে দেখতে পাই জেসির ছোট বোন কি যেন দেখে অনেক এক্সাইটেড হয়ে জেসিকে ডেকে নিয়ে যাচ্ছে সেটা দেখানোর জন্য। 2 জনকে দৌড়ে যেতে দেখে লাক্ষ্মীও তাদের পিছনে দৌড়ে গিয়ে দেখে গ্রামের সব জায়গায় জেসির বড় বড় পোস্টার দেওয়ালে লাগানো। জেসি বুঝতে পারে এটা তার পাগলা আশিক বেন্নির কাজ। নিজের কাপড়ের দোকানের বিজ্ঞাপন দেওয়ার জন্য সে এই কাজটি করেছে। তারপরেও নিজের এত বড় ফটো দেখে জেসি অনেক খুশি হয়। কিছুক্ষণ পর বিষ্ণুর 2 বোন জেসিকে কল দিয়ে বলে, আমরা বিষ্ণুর বোন, বিষ্ণুর এই পৃথিবীতে আমরা 2 বোন ছাড়া আর কেউ নেই। বিষ্ণু আমাদের জন্য অনেক পরিশ্রম করে, আমরা কখনো তাকে মন খুলে হাসতে দেখিনি, কিন্তু যখন থেকে বিষ্ণু তোমার সাথে কথা বলতে শুরু করেছে তখন থেকে তাকে খুবই খুশি দেখাচ্ছে। প্লিজ তুমি তাকে কল করিও। এই বলে তারা কলটা কেটে দেয়। এরপর জেসি বিষ্ণুকে কল করে আর মন খুলে তার সাথে কথা বলতে শুরু করে। এরপর থেকে জেসি যখনই সময় পেত বিষ্ণুকে কল দিত। দুজনের মাঝে অনেক দিন থেকে কথা চলতে থাকে। এভাবে তাদের মাঝে দিনকে দিন ভালো একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। একটা সময় তাদের একে অপরকে দেখতে খুব ইচ্ছে জাগে, কিন্তু দেখবে কিভাবে? বিষ্ণুর স্মার্টফোন থাকলেও জেসির কাছে তো স্মার্টফোন নাই। তাই জেসি নিজের উপার্জিত টাকায় একটা স্মার্টফোন কেনার চেষ্টা করতে থাকে, কিন্তু এত টাকা সে একত্রিত করতে পারছিল না। তাই জেসি বিষ্ণুকে দেখার জন্য একটা প্ল্যান করে। সে বিষ্ণুকে একদিন কল দিয়ে জানায় যে তাদের গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিষ্ণু যেন তাদের গ্রামে আসে, এতে বিষ্ণুও রাজি হয়ে যায়। অনুষ্ঠানের দিন জেসি বিষ্ণুর জন্য অপেক্ষা করতে থাকে। বিষ্ণুর আসতে দেরি হলে জেসি তাকে কল দিতে থাকে, কিন্তু সেদিন বিষ্ণু আসে না। পরে বিষ্ণুর কল আসে। বিষ্ণু জেসিকে জানায় সে সেনজি নিয়ে তার সাথে দেখা করতে যাওয়ার সময় পথে একটি মহিলা তার কাছে লিফট চেয়েছিল। মহিলাটির মা খুবই অসুস্থ ছিল, তাকে জলদি হাসপাতালে নিয়ে যেতে হতো। তাই হৃদয়বান বিষ্ণু তাদেরকে নিজের সেনজি করে হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং সারা রাত হাসপাতালেই ছিল। পরের দিন আমরা দেখি জেসির আশিক বেন্নি তার পরিবারকে নিয়ে জেসির বাসায় এসেছে জেসিকে দেখতে এবং বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু বেন্নির মা জেসিকে পছন্দ করে না এবং এই বিয়ের ব্যাপারে রাজি হয় না। এটি দেখে জেসি খুব খুশি হয় এবং এই সুসংবাদ সে বিষ্ণুকে জানায়। কিন্তু বেন্নি তার মায়ের কাছে বায়না ধরে যে সে জেসিকেই বিয়ে করবে, নয়তো আর কাউকে বিয়ে করবে না। বেন্নির এই অবস্থা দেখে বেন্নির মা এই বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং আবার জেসির বাসায় বিয়ের খবর পাঠিয়ে জানায় যে আগামী রবিবার বেন্নি ও জেসির বাগদান হবে। জেসির পরিবার যেন সেই ব্যাপারে প্রস্তুতি নেয় এবং সবাইকে দাওয়াত করেন। এই কথা শুনে জেসির মন ভীষণ খারাপ হয়ে যায়, সে ভীষণ ভেঙে পড়ে। সে লক্ষ্মীর বাসায় গিয়ে বিষ্ণুকে কল করে ঘটনাটি জানিয়ে দেয় এবং বিষ্ণুকে দেখার জন্য বিষ্ণুর কাছে আবদার করে। বিষ্ণু বলে, সবকিছু খুব দ্রুত হচ্ছে, তাই আমাকে চিন্তা করার জন্য কিছু সময় দাও। পরের দিন জেসির বাবা মা ও ছোট বোন অন্য গ্রামে যেতে লাগে আত্মীয়দের দাওয়াত করার জন্য। সেদিন জেসি লক্ষ্মীর বাসায় যায় আর সেখানেই ডিনার করে ঘুমিয়ে পড়ে এবং সকালে বিষ্ণুর সাথে দেখা করার জন্য বের হয়। আর এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। জেসি একা এই প্রথম কোনো শহরে এসেছে, যার কারণে সে খুবই ভয় পাচ্ছিল। বাস স্ট্যান্ডে এসে জেসি বিষ্ণুকে কল করে, কিন্তু বিষ্ণুর মোবাইল বন্ধ পায়। এদিকে কিছু লোক তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে সে অনেক ভয় পেয়ে যায়। লোকজনের দৃষ্টি এড়াতে জেসি একটি পাবলিক টয়লেটে গিয়ে বিষ্ণুকে কল করে। কিছুক্ষণ পর বিষ্ণুও সেই একই বাস স্ট্যান্ডে আসে এবং জেসিকে কল করতে শুরু করে, কিন্তু একই সময়ে দুইজনেই কল করার কারণে কারো কলই ঢুকছিল না। ঠিক তখনই বাস স্ট্যান্ডে একটা চোর কারো ব্যাগ নিয়ে পালাতে শুরু করলে সেখানকার মানুষ চোরকে মারধর শুরু করে। চোরটি পালানোর সময় বিষ্ণুর সাথে ধাক্কা লেগে বিষ্ণুর মোবাইল পড়ে যায় এবং সেটা দূরে চলে যায়। অন্য একজন ছেলে মোবাইলটি পেয়ে সেটি নিজের পকেটে ঢুকিয়ে চলে যায়। ঠিক তখনই অন্য একজন মানুষ ওই মানুষকে ভয় দেখিয়ে মোবাইলটি নিয়ে নেয়। আর সিনটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে এই মানুষটির কাহিনী দেখানো শুরু হয়। এই মানুষটির নাম রয়। রয় একটি জব খুঁজতেছে। সে একটি বন্ধুর বাসায় থাকে। রয় খুবই অ্যাটিটিউডওয়ালা বা একরোখা মানুষ। একদিন রয়ের বন্ধু রয়কে প্রশ্ন করে যে তোমার নেক্সট প্ল্যান কি, তুমি কেমন জব করতে চাও? উত্তরে রয় বলে, আমি কোনো জব করতে চাই না, মাসে 2 দিনের কাজ আমার, আর ওই 2 দিনে আমি 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে নিব। রয়ের বন্ধু এটি শুনে জিজ্ঞেস করে, এটা আবার কেমন কাজ? রয় উত্তরে বলে, শিশু হত্যা। রয়ের একটা গার্লফ্রেন্ড আছে যার নাম অ্যানি। অ্যানি একজন স্কুল টিচার। অ্যানির পরিবার রয়কে পছন্দ করে না কারণ সে জবলেস। রয়ের কখনো টাকা দরকার হলে সে তার গার্লফ্রেন্ড অ্যানির কাছে ছুটে আসে আর টাকা নিয়ে নেয়। আর আজকেও রয় অ্যানিকে বাইকে করে স্কুলে পৌঁছে দিয়ে টাকার দরকার বলে অ্যানির হাত থেকে সোনার আংটিটি খুলে নেয়, কারণ আগামীকাল রয়ের জব ইন্টারভিউ আছে আর রয়ের কাছে টাকা নেই। পরের দিন রয় ইন্টারভিউ দেওয়ার জন্য কোহিকুর নামক জায়গায় চলে যায়। যদিও রয় খুব যোগ্য ও ট্যালেন্টেড ছেলে, তবুও কোম্পানিটি রয়ের কাছে 2 লাখ টাকা ডিমান্ড করে জবের জন্য। এটা শুনে রয়ের রাগ হয় এবং বাস স্ট্যান্ডে ফিরে আসে গ্রামে যাওয়ার জন্য। রয় স্ট্যান্ডে বসে জুস পান করছিল। সে সময় কিছু মানুষ চোরকে মারধর করছিল, আর বিষ্ণু সেই ঝামেলার মাঝেই তার মোবাইলটা হারায়, আর সেই মোবাইলটাই এখন রয়ের কাছে। বিষ্ণু পাগলের মতো মোবাইল খুঁজছিল জেসিকে কল দেওয়ার জন্য, কিন্তু পাচ্ছিল না। রয় কিছু দূর এসে মোবাইলটা অন করে আর সাথে সাথে জেসির কল আসে। রয় কলটা রিসিভ করে চুপ মেরে থাকে, আর জেসি রয়কে বিষ্ণু মনে করে একাই কথা বলে যায়। সে কই আছে এবং কি কালারের কাপড় পরে আছে এগুলো রয়কে বিষ্ণু মনে করে বলতে থাকে এবং তার সাথে দেখা করতে বলে।
রয় মোবাইলটা ফেরত দেওয়ার কথা চিন্তা করে জেসিকে খোঁজে এবং অনেক ঝামেলার পর রয় জেসিকে খুঁজে পায়। বেচারি জেসি এদিকে রয়কেই বিষ্ণু মনে করে নেয় এবং সেভাবেই রয়ের সাথে মিশতে থাকে এবং কথা বলতে থাকে। এদিকে বিষ্ণু অন্য একজনের মোবাইল নিয়ে নিজের ফোনে কল দিতে থাকে, কারণ তার জেসির নাম্বারটা মনে নেই। কিন্তু রয় তখন ফোনটা অফ করে ফেলে। ওইদিকে বিষ্ণু বাসের কন্ডাক্টরকে জেসির বর্ণনা দিয়ে জিজ্ঞেস করে এমন কোনো মেয়ে বাসে করে এসেছে কিনা। তখন কন্ডাক্টর দূর থেকে একটা মেয়েকে দেখিয়ে দেয়। তখন বিষ্ণু কনফার্ম হওয়ার জন্য জেসি বলে জোরে ডাক দিলে জেসি ঘুরে তাকায়। তখন এটা দেখে রয় জেসিকে বলে, তুমি আমাকে ভুল বুঝেছো, আমি বিষ্ণু নই, আমি তো বিষ্ণুর মোবাইলটা দিতে এসেছি। এই বলে রয় বিষ্ণুকে মোবাইলটা দিয়ে চলে যায়। জেসি যেহেতু রয়কে বিষ্ণু ভেবে এতক্ষণ তার সাথে ছিল, ব্যাপারটা ভেবে জেসি শক খেয়ে যায়। এরপর জেসি আর বিষ্ণু পার্কে গিয়ে অনেক কথা বলে। এটা তাদের প্রথম দেখা, তাই এরা খুবই লজ্জা পাচ্ছিল। তখনই জেসি খেয়াল করে যে রয় এদের পিছু নিয়েছে। এটা জেসি বিষ্ণুকে জানায়। রয়কে দেখে বিষ্ণু রাগান্বিত হয়ে পড়ে এবং রয়ের কাছে গিয়ে ঝগড়া করতে লাগে। তাদের মাঝে অনেক মারামারি হয়। এগুলো দেখে জেসি তো রীতিমতো ঘাবড়ে যায়। জেসি তাদের ঝগড়া বন্ধ করতে গিয়ে কাদামাটিতে পড়ে যায় এবং এটা দেখে বিষ্ণু আরো রাগান্বিত হয় এবং কিছু একটা নিয়ে রয়ের মাথায় আঘাত করে। এরপর যখন জেসি আর বিষ্ণু সেখান থেকে চলে যাচ্ছিল, তখন দুইটি পুলিশ রয়ের কাছে এসে রয়কে বকা দেয়। তখন রয় বলে, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এটা শুনে ও রয়ের ক্যারিয়ারের কথা ভেবে পুলিশরা রয়কে ছেড়ে দেয়। একই শহরে রয়ের একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম আবু। রয়ের সাথে যা ঘটনাগুলো ঘটে গেল তার সব রয় আবুকে বলে। আবু সেখানে গিয়ে রয়কে রিসিভ করে। অন্যদিকে বিষ্ণু জেসিকে কাপড়ের দোকানে নিয়ে যায় নতুন কাপড় কেনার জন্য, কারণ কাদামাটিতে পড়ে জেসির কাপড় খারাপ হয়ে গেছে। জেসির কাপড় পাল্টানোর জন্য তারা একটা জায়গায় যায়। জেসির কাপড় পাল্টানোর সময় বিষ্ণু জেসিকে দেখে একটু রোমান্টিক হতে শুরু করে, কিন্তু জেসি তাকে বাধা দেয়। এরপর বিষ্ণু বাইরে যায় খাবার আনতে। অন্যদিকে আবু রয়কে একটা বারে নিয়ে আসে। তারা মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক রয় বিষ্ণুকে মেরে বদলা নিয়ে তারপরই গ্রামে ফিরবে। ছিন চলে আসে জেসির রুমে। জেসির ফোনে লক্ষ্মীর কল আসে। লক্ষ্মী জানতে চায় সে কই আছে, কেমন আছে। জেসি জানায় সব ঠিকঠাক আছে। এমন সময় জেসির রুমে একটা মহিলা এসে বলে, তুমি জেসি? জেসি বলে হ্যাঁ। তখন মহিলাটি জানতে চায় বিষ্ণু কোথায়। তখন জেসি বিষ্ণুকে কল দেয় আর ব্যাপারটা বলে। বিষ্ণু খাবার নিয়ে জেসির কাছে ফিরতে লাগে। এমন সময় সেখানেই পাশের একটা দোকানে রয় সিগারেট খাচ্ছিল। সে বিষ্ণুকে দেখে ফেলে এবং আবুকে ডেকে নিয়ে দুজনে বিষ্ণুকে ফলো করতে থাকে। বিষ্ণু রুমে এসে জেসিকে মহিলাটির সম্পর্কে বলতে থাকে। সে বলে মহিলাটির নাম সেলিনা আর এই রুমটি সেই মহিলার। কথার ফাঁকে মহিলাটি বিষ্ণুকে জিজ্ঞেস করে সে কখন এই মেয়েকে মঙ্গলাপুর নিয়ে যাবে। এটা শুনে জেসি বিষ্ণুকে প্রশ্ন করা শুরু করে দেয়, আমরা মঙ্গলাপুর কেন যাচ্ছি? বিষ্ণু তখন মহিলাটিকে রুমের বাহিরে নিয়ে এসে ফিস ফিস করে বলে, ওই মেয়ে এখনো এসব জানে না। আমি তো বলেছি আমি ওই মেয়েকে অবশ্যই মঙ্গলাপুর নিয়ে যাব, কিন্তু আমার একটু সময় দরকার। আর এখানেই পুরো মুভির মোড় ঘুরে যায়। আমরা বুঝতে পারি যে বিষ্ণু খারাপ ছেলে, সে আসলে মেয়ে পাচারের কাজ করে। সে মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে শহরে এনে পতিতালয়ে বিক্রি করে দেয়। সেলিনার ওই মঙ্গলাপুর যাওয়ার কথাটা শুনে জেসির মনে খটকা ঢুকে গেছে। তাই সে নিজের কাপড় গোছাতে শুরু করে এখান থেকে চলে যাওয়ার জন্য। ঠিক তখনই রুমে বিষ্ণু চলে আসে। জেসি বাসায় ফিরে যাওয়ার ব্যাপারে বলতে থাকলে বিষ্ণু রুমের দরজা আটকে দেয় এবং জেসিকে আটকানোর চেষ্টা করে এবং জেসির সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। জেসি যখন কান্না শুরু করে এবং বিষ্ণুর কাছে হাত জোর করে মিনতি করে, তখন বিষ্ণু জেসিকে 2টা থাপ্পড় মারে। এদিকে রয় আর আবু বিষ্ণুর খোঁজ করতে করতে সেই বাসাতে পৌঁছে যায়। রয় জায়গাটা দেখে বুঝে যায় জেসির সাথে কি ঘটেছে। রয় বিষ্ণুর খোঁজ করতে করতে বিষ্ণুর রুম পর্যন্ত চলে আসে। রুমে বিষ্ণু জেসিকে ধর্ষণের চেষ্টা করতেছে। ঠিক তখনই রয় দরজাতে নক করে। এমন সময় জেসি টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বিষ্ণু দরজা খুললে দেখে রয় দাঁড়িয়ে আছে। তখন মারামারি শুরু হয়ে যায়। অনেক মারামারি চলে তাদের মাঝে। জেসি টয়লেটে কান্না শুরু করে দেয়। বাহিরে কি হচ্ছে সে তার কিছুই বুঝতে পারছে না। অবশেষে রয় বিষ্ণুকে মেরে বেহুশ করে দেয়। এরপর রয় জেসিকে দরজা খুলতে বলে, কিন্তু জেসি ভয়ে দরজা খোলে না। রয় বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলে আর জেসিকে বলে, তুমি বাহিরে আসো, তুমি এখন সেফ আছো। জেসি এরপর বাহিরে আসে এবং রয়ের সাথে করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি বিষ্ণুর গ্রামের বাড়িতে পুলিশের রেড পড়েছে, যেখান থেকে আমরা জানতে পারি বিষ্ণু একজন মেয়ে পাচারকারী। আর বিষ্ণুর বাসায় যে 2টি মেয়ে ছিল যারা নিজেকে বিষ্ণুর বোন বলেছিল, আসলে তারা বিষ্ণুর বোন না, তারা হলো পতিতা। তাদের কাজই হলো এভাবে মেয়েদেরকে ফাঁসানো। এরপর রয় জেসিকে বাস স্ট্যান্ডে এনে তার গার্লফ্রেন্ড অ্যানিকে কল দিয়ে সব বলে। অ্যানি এসব শুনে জেসির সাথে কথা বলতে চায়। এরপর অ্যানি জেসিকে এভাবে বুঝিয়ে বলে, আমাদের লাইফে এমন অনেক কিছু ঘটে যে ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সাথে অ্যানি এটাও বলে, তুমি রয়ের সাথে সেফ আছো আর এতক্ষণ তোমার সাথে যা হলো সব ভুলে যাও, নিজের জীবন নতুন করে শুরু করো। অ্যানির সাথে কথা বলে শেষে জেসি রয়কে বলে, আমি সমুদ্র সৈকত দেখতে চাই, প্লিজ আমাকে একটু নিয়ে যাবে? আমাদের গ্রামে সমুদ্র সৈকত নেই আর আমার খুব শখ কোনো একদিন সমুদ্র সৈকত দেখবো। এটা শুনে রয় তাকে সমুদ্র সৈকত দেখাতে নিয়ে যায়। জেসি সমুদ্র সৈকত দেখে হালকা কান্না করার পর সেই ঘটনাগুলো মন থেকে মুছে ফেলে। সিন চলে আসে আবার জেসির গ্রামে। জেসি গ্রামে ফিরে তার সেই আশিক বেন্নির দোকানের সামনে এসে গাড়ি থেকে নামে। বেন্নি জেসির থেকে তাদের বিয়ের ব্যাপারে জবাব জানতে চায়। তখন জেসি হালকা একটা হাসি দিয়ে বলে, আমি খুব শীঘ্রই ভেবে জানাচ্ছি, আমার সামান্য কিছু সময় দরকার।
এই বলে জেসি সেখান থেকে সেই খুশি হয়ে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, মুভিটাতে বিষ্ণুর আচরণ দেখে বিষ্ণুকে ভালো মানুষ মনে হয়েছিল, অপরদিকে রয়ের আচরণ দেখে রয়কে খারাপ মানুষ মনে হয়েছিল, কিন্তু বাস্তবটা পুরো উল্টো হয়ে গেল। তাই একজনের আচরণ দেখেই তাকে বিচার করবেন না, মনে রাখবেন দুষ্ট লোকের কথা অন্যদের তুলনায় বেশি মিষ্টি হয়। মুভিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি একদম নতুন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকবেন সবাই, বাই বাই।